পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগী ছিলেন এবং উনি জেলও খাচ্ছেন। এবং মাদারগঞ্জে এর বাপের অপকীর্তির কথা সবাই জানে। এর পোলা এখন আওয়ামী লীগের রাজনীতির অন্যতম কর্ণধার এবং সে নাকি শেখ হাসিনাকে নোবেল প্রাইজ পাইয়ে দেওয়ার জন্য এই আমেরিকা সহ বিভিন্ন দেশে উকালতি করে বেড়াচ্ছে এবং একটা মিথ্যা শান্তির ডকুমেন্ট বের করেছে, সেটা নাকি কোথায় অনুমোদন হয়েছে শুনলাম। এরকম নিকৃষ্ট শতাব্দীর জঘন্যতম জালিয়াত বাংলাদেশের ক্ষমতায় আছে। আজকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে গ্রেফতার করার উদ্দেশ্য সকলেই বলেছেন। তার একমাত্র খায়েশ হল বাংলাদেশকে ইন্ডিয়ার করদ রাজ্যে পরিণত করা। এইরকম সিকিমেও এই ধরনের ঘটনা হয়েছিল। ইতিহাস থেকে জানবেন যে সিকিমের পার্লামেন্টে বসে ইন্ডিয়ার সাথে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকিমের পার্লামেন্ট ইন্ডিয়ার সাথে যোগদানের সিদ্ধান্ত দিয়েছে। আর বাংলাদেশের যেভাবে রুলিং পার্টি শেখ হাসিনা যেভাবে প্রভাব করেছে, উনি যে আমার তো মাঝে মাঝে মনে হয় কোনদিন জানি উনি ফেরাউনের মতো বলে বসে যে আমি তো ক্ষুধা হয়ে গেছি। নাউজুবিল্লাহ এরকমও বললেও আমার মনে হয় যে বসংবাদদের তার পিছনে আছে, তারা বলবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আসলেই বোধহয় ক্ষুধা হয়ে গেছেন। উনি এরকম অবস্থা রয়েছে। এবং উনি যদি বলে এই বাংলাদেশ থাকবে কেন, চলো আমরা ইন্ডিয়ার সাথে যোগদান করি, আমার মনে হয় এই মির্জাফরেরা ওটাও করবে। সুতরাং বাংলাদেশের মানুষের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের আজাদী এবং ইজ্জত রক্ষা করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ একদিনে হয় নাই, পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ হয়েছে। যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে না থাকতো তাহলে আজকে আমরা পরাধীন থাকতাম। 60 বছরের রক্ত দিয়ে কাশ্মীরিরা স্বাধীনতা পায় নাই, বাংলাদেশেও স্বাধীনতা পাইতেন না। পাকিস্তান হয়েছিল যার জন্য স্বাধীনতা পেয়েছেন। এই পাকিস্তানের পিছনে এই জমিনের উপমহাদেশের মুসলমানদের রক্তের দান আছে। পাকিস্তানের পিছনে 10 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 1 কোটি মানুষ হিজরত করেছে, পাকিস্তান হয়েছে এই কুরবানি বলে হয়েছে। সুতরাং এই সীমা রেখাকে তাদের কোনো নেতা কিন্তু বলে যে 47-এর সীমা আমরা মানি না। 47-এর সীমা মানো না, তাহলে কোন সীমা মধ্যে আছে? কোন সীমাতে আছে তোমরা? 47-এর সীমা যে মানে না, সে কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না? মনে রাখবেন কি রকম পুতুল সরকার। গত বছর ফেব্রুয়ারি মাসের 27 তারিখে বানি সাইডে মিটিং হয়েছিল জামাইকাতে। সেখানে আমাদের পুতুল পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ফেলানি বেগম নাকি মরে ওখানে ঝুলে আসছিল। মরা মানুষ কারা করে ঝুলে হয়ে এই শয়তান এই পুতুল এই কথাও বলে গেছেন। সুতরাং বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না, তারা আর প্রতিবাদও করতে পারে নাই। মনে করেন আমার ফেলানি বেগম একজন 15 বছরের বালিকা, তাকে ছেড়েই দেওয়া হলো ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়াতে সে কত টাকার মাল নিয়ে আসতে পারবে? আর বাংলাদেশের জমিন দিয়ে 132 টাকার ট্রাক নিয়ে যাচ্ছে তারা। সকল কিছু যাবে, বাংলাদেশের মানুষ সীমানা দিয়ে হাঁটতেও পারবে না। আইন করে সালিশ করে জমিন ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলোর আলামত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। দেশে বিদেশে যে যেখানে আছেন সকলেই সোচ্চার হন। সময় থাকতে জাগতে হবে। সময়ের পরে যদি জাগি তাহলে আমাদের আফসোস করতে হবে। সুতরাং এই জালেম শাহীর বিরুদ্ধে দেশে বিদেশে দুর্বার কোনো আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণ কিন্তু তাদের পক্ষ ছেড়ে দিয়েছে। ওনার ভাষণের সময় কুমিল্লাতে বিরোধী দল ইলেকশনে যায় নাই, কিন্তু একজন স্বতন্ত্র দাঁড়াইছিলেন। তিনি কি হয়েছে, জনগণ বলছে যে ঠিক আছে, এই আওয়ামী দুষ্কর্মের চেয়ে অন্তত এই ভালো, দ্বিগুণ ভোটে তাকে পাশ করে দিয়েছে। এমন ভাবে যদি নিরপেক্ষ ইলেকশন হয়, এখন তার ভয় হলো নিরপেক্ষ ইলেকশন হওয়া। এখন নানান মাতলামি দাল ধরেছে। তত্ত্বাবধায়ক সরকার, এটা সংবিধানে নাই, তত্ত্বাবধায়ক পাগলের সরকার, এই সমস্ত কথা উনি বলছেন। কাজ হবে না, যদি আপনাকে থাকতে হবে। মানুষ জানে
কিভাবে গদি থেকে নামাজ। তারা আইন করেছিলেন, একবার আইন করলো না, কি জানি একটা আইন গ্রেফতার করলে আর ছেড়ে দেওয়া যায় না, ওই যে ওইবার মোহাম্মদের সময়, হ্যাঁ দ্রুত আইন করলো। সেই দ্রুত আইন করে দেওয়ার পরে তো ক্ষমতা থেকে চলে গেল। এরপরে তুফাইল আহমদ সাহেব গেছে হাইকোর্টে বিচার দেওয়ার জন্য যে আমি এটা জানি। তো বিচারপতি দেখলেন নাম কার, যে নাসিম সাহেব, তুফাইল আহমদ সাহেব। নাসিম সাহেব আপনি আসছেন কেন? আপনি তো এই জামিনের বিরোধিতা করে সংসদে বক্তব্য দিয়েছেন, এখন আপনি তো এই জন্য বলছি যে আইরনি অফ ফেট। বিচারপতি বলেছেন আজকে নির্মম পরিহাস, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খেলা করতেছে, খেলা আপনার থামবে। তো সুবুদ্ধি আনুন মাথায়, জনগণের দাবির কাছে মাথা নত করুন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল করুন, ক্ষমতা থেকে চলে যান, সম্মানের সাথে যেতে পারবেন, না হলে অসম্মান আপনাকে নিতে হবে। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক মূল্যবান বক্তব্য আমার ভাইরা রাখবেন, আমরা রাষ্ট্রে শোনার জন্য এসেছি। আমাদেরকে আজকে থেকে শপথ নিতে হবে যে যেখানেই আসি সেখান থেকেই আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের এই প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে এখন আমাদের সামনে HRDB আয়োজিত হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি HRDBর সম্মানিত সেক্রেটারি জেনারেল প্রফেসর দেওয়ার মজুমদার। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করি। সম্মানিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি এবং আজকে বাংলাদেশ প্রিয় এবং বাংলাদেশের সুখে দুঃখে যারা বিভিন্নভাবে জড়িত এবং যারা আজকে এখানে সমবেত হয়েছেন বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং বাংলাদেশকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সে আমার প্রাণপ্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশিষ্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট রবার্ট ডাল তার একটা থিওরিতে আপনার ডেমোক্রেসির যে কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছিলেন, এর মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাইব এবং তার ভিত্তিতে বাংলাদেশে যে অবস্থা চলতেছে আমি আপনাদের সঙ্গে একটু ব্রিফলি এক্সামিন করে দেখাবো যে সত্যিকারভাবে বাংলাদেশে ডেমোক্রেসি আছে কিনা। উনি তার থিওরিতে বলেছিলেন যে কোনো একটা কান্ট্রি যদি সত্যিকারভাবে ডেমোক্রেসি থাকতে হয় তাহলে সেখানে বাক স্বাধীনতা থাকতে হবে, সেখানে ইকুয়ালিটি থাকতে হবে, সেখানে ভোটিং রাইট থাকতে হবে, সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে হবে, ফ্রিডম অফ প্রেস থাকতে হবে, মানে মৌলিক যে অধিকারগুলা সেই অধিকারগুলো অবশ্যই থাকতে হবে। এই যে ক্রাইটেরিয়াগুলো উনি দিয়েছেন, আমরা যদি একটা একটা করি বাংলাদেশের বর্তমান এই অবস্থার সাথে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কোথায় আছি। আজকে রবার্ট ডাল যে কথাগুলো বলেছিলেন বাংলাদেশের ডেমোক্রেসির জন্য যে ইকুয়ালিটি, আজকে বাংলাদেশে কোনো ইকুয়ালিটি নেই। আজকে মনে হচ্ছে যেন বাংলাদেশ হচ্ছে আমেরিকার মানে আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি এবং তারা যা বলে তাই হবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে অথবা যারা সত্যিকারভাবে দেশপ্রেমিক তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশের মন্ত্রীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে যত চাকরি আছে যত সুবিধা আছে শুধুমাত্র আওয়ামী ক্যাডারদের জন্য, যেটা একটা দেশের জন্য খুবই খারাপ। কারণ আপনি দেখেন যে আমেরিকার মতো একটা দেশ, এখানে যখন নির্বাচন হয় নির্বাচনের সময় এখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা সবসময় তারা নির্বাচনে কন্টেস্ট করে, কিন্তু প্রেসিডেন্ট যখন ইলেকশনের পরে প্রেসিডেন্ট তখন বলেন যে আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তারা কি করে? দেশের জন্য কাজ করে, পার্টির জন্য কাজ করে না। কিন্তু আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, মনে হচ্ছে যে প্রাইম মিনিস্টার শুধু আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার, উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। সেকেন্ড যে ক্রাইটেরিয়া উনি বলছেন যে ভোটিং রাইট,
আজকে আমরা দেখতে পাই যে বাংলাদেশে যে যদিও ভোটিং রাইটের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশে তারা এমন ধরনের কিছু মেকানিজম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে মানুষ সত্যিকারভাবে তাদের ভোটিং রাইট তারা ওখানে প্রয়োগ করতে পারবে না। আজকে যে মেশিনের কথা বলা হচ্ছে, আপনারা জানেন যে ইজিলি তারা এটাকে চেঞ্জ করে দিতে পারে। এরপরে যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে আপনি যদি একটি কথা বলেন সরকারের বিরুদ্ধে, ইমিডিয়েটলি আপনার বিরুদ্ধে 50টি মামলা হবে। 50টি মামলা হবে, এবং শুধু সাধারণ মামলা নয়, দেশ দুর্নীতির মামলা, যেগুলো কোনো জামিন নেই। আজকে পত্রপত্রিকায় আপনি কোনো কিছু লিখতে পারবেন না, আপনার লেখার সেই রাইট নেই। যদি আপনি শুধুমাত্র সরকারকে তেল মেরে কথা বলতে পারেন, সরকার তেল মেরে লিখতে পারেন, তাহলে আপনার সবকিছু হুবহু পত্রিকায় আসবে, আপনার কথা মিডিয়াতে আসবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন ব্রিটিশরা যখন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট কলোনাইজ করে, তখন তারা একটা মানে পদ্ধতি অর্থাৎ পলিসি তারা মানে অ্যাপ্লাই করেছিল ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, সেটা হচ্ছে ডিভাইডেড রুল। জাতিটাকে ডিভাইড করে দাও, তারপরে রুল করো। সেই ব্রিটিশ colonization সময় এবং আফটার দ্যাট উই ক্যান ফাইন্ড অলমোস্ট 250 years they follow that divided rule. এরপরে কি হয়েছে, পাকিস্তান সৃষ্টি হয়েছে। পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে আমরা দেখতে পাই সেই ডিভাইডেড রুল, এবং সেই ডিভাইডেড রুলে কারা করেছিল? ইন্ডিয়া করেছিল। এবং ইন্ডিয়ার এই দেশীয় এজেন্ট যারা ছিল, সেই আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান তার দোসররা, তারা সেই ডিভাইডেড রুলটাকে বাস্তবায়ন করে তারা বাংলাদেশ সৃষ্টি করেছিল। সমাজ ভাইরা আমাদের এগুলো একটু বোঝা দরকার। সেই ডিভাইডেড রুলে কি ছিল? যে পাকিস্তান আমাদেরকে শোষণ করতেছে, সবকিছু আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ফুকে বানিয়ে দিচ্ছে, আমাদের কোনো পজিশন দিচ্ছে না, এবং এইভাবে ওরা বাঙালি জাতিকে কি করলো, সে পাকিস্তানের বিরুদ্ধে কি করলো, টিভি তুললো, এবং পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা পেলাম। ভাইয়া কেউ গাড়ি পার্কিং করছে? টয়োটা জিপ গাড়ি ড্রাইভারতে টয়োটা সিলভার কালারের জিপ। I asked already. Like if it's anywhere, it's going to be towed, so. এরপরে আপনি দেখতে পান দেশ স্বাধীন হওয়ার পর যে কোনো পৃথিবীর আপনি বেসিক্যালি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অধিকাংশ দেশ যারা মানে কলোনিয়াল রুলের আন্ডারে ছিল তারা স্বাধীনতা পায়। কিন্তু কি হয়েছিল, স্বাধীনতা মানে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তারা স্বাধীনতা পেয়েছিল। এবং পৃথিবীতে এমন কোন দেশ নাই যে স্বাধীনতা যুদ্ধের সময় পক্ষ বিভক্ত ছিল না। আমেরিকা যখন ইন্ডিপেন্ডেন্স ওয়ার হয়, তখনও আমরা দেখতে পাই এখানে একটা গ্রুপ গ্রেট ব্রিটেনের পক্ষ ছিল। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, তখন তারা কি করলো, সবাই একাত্ম হয়ে দেশ গড়ার কাজে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করে গেল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত 40 বছর আমরা দেখতে পাই যে ডিভাইডেড রুল চলতেছে, এবং মনে হয় যেন এটা কেমন চলবে। এবং এটা ইন্ডিয়া করে যাচ্ছে মানে ইন্টেনশনালি। আপনি দেখেন স্বাধীনতার পর এখনো আমরা শুনতে পাই, 40 বছর পার হয়ে গেছে, এখনো আমরা শুনতে পাই কে স্বাধীনতার পক্ষে কে স্বাধীনতার বিপক্ষে। আমরা এখনো শুনতে পাই আমরা কি বাঙালি না বাংলাদেশি। এত বছর আওয়ামী লীগ ঝগড়া করছে যে আমরা বাঙালি। রিসেন্টলি আপনি ইন্ডিয়া যখন বললো, এবার ক্ষমতা আসার পর ইন্ডিয়া যখন বললো যে না তোমরা দেশ হিসেবে তোমরা বাংলাদেশি এবং এথনিক্যালি তোমরা বাঙালি, তখন তারা স্বীকার করলো যে